রিকোয়েস্ট করব এই 3 নাম্বার পার্টে যাতে করে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত সবাই সবকিছু করতে পারি। দেখো, এর আগে আমরা আর্থিক বিবরণীর বেসিক আলোচনা করেছি। বেসিক আলোচনার পর আমরা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতগুলো নিয়ে কথা বলেছি, তোমরা জানো। এখানে 3টা অনুপাত ছিল: চলতি অনুপাত, তারল্য অনুপাত এবং চলতি মূলধন বা কার্যকরী মূলধন অনুপাত। এই অনুপাতগুলো নিয়ে আমরা কথা বলেছি। নাজমা বেগম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তোমরা সবাই? এরপরে আমরা স্বল্প মেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাতগুলো শেষ করে আমরা যেটা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে, আমরা এই অনুপাতের পরবর্তী যে অনুপাত সেটা হচ্ছে মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত। তো মুনাফা অর্জন ক্ষমতার অনুপাতের মধ্যে আমরা বলেছি 3টা অনুপাত আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এই 3টা অনুপাতটা কি? একটা হচ্ছে ভাইয়া, আমি বললেই আবারও, একটা হচ্ছে মোট মুনাফার হার, একটা হচ্ছে নিট মুনাফার হার বা মোট মুনাফা অনুপাত বা নিট মুনাফা অনুপাত, আর একটা হচ্ছে বিনিয়োজিত মূলধনের উপর আয় অনুপাত। এই 3টা অনুপাত থেকে মিনিমাম 2টা অনুপাত 100% পরীক্ষায় আমাদের কমন আসবে। তাহলে আমরা চলতি বা তারল্য অনুপাত থেকে 2টা অনুপাত কমন পাবো। তারল্য অনুপাত থেকে 2টা আসবে, এখান থেকে 2টা আসবে, মুনাফা অর্জন ক্ষমতার অনুপাত থেকে 2টা আসবে। তার মানে 4টা অনুপাত আমরা কিন্তু মোটামুটি শিখে ফেললাম। তো যারা আছো তাদেরকে আমি একটু রিকোয়েস্ট করব যে তোমাদেরকে আমি সাজেশনে যা বলি তোমরা শুধু সেটা করবা। হ্যাঁ, ইনশাল্লাহ বেসিক থেকে সবগুলা ক্লাস এখানে আছে, ইউটিউবে তোমরা দেখতে পারো। তো এই 4টা অনুপাত যারা পারবা তারা কিন্তু মোটামুটি 8 নাম্বার কমন পেয়ে যাবে। আর 2 নাম্বারের বাকি থাকবে, সেটা আমরা কিভাবে পড়বো সেটা নিয়ে আজকে কথা বলবো। তো আজকে মূলত আমরা আবর্তন অনুপাতগুলো নিয়ে কথা বলবো। তার পূর্বে আমি একটু আলোচনা করে দিচ্ছি। আচ্ছা, আহ হাবিব, এমকে হাবিব, আমি রিকোয়েস্ট করবো, আমি তোমাকে রিয়েক্ট দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। মাশরাফি, ওয়ালাইকুম আসসালাম। নাজমা বেগম, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাশরাফি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম স্যার। সাইফুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আমি রিকোয়েস্ট করব, ক্লাসটা দেখো। তুমি আগের কি আছে না আছে সেটা ভুলে যাও, ক্লাসটা দেখো। আজকের ক্লাসটা দেখবা। এর পূর্বে 2টা ক্লাস করেছি, পূর্বের 2টা ক্লাস ছিল, সেই 2টা ক্লাস দেখলে মোটামুটি তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। সো এই 3টা ক্লাস দেখলে আমাদের বেসিক শেষ। এরপর আমরা এই অধ্যায়ের ম্যাথ গুলা সলিউশন করবো। সিকিউর জন্য আমরা 2টা ক্লাস দিব, এমসিকিউর জন্য আমরা একটা ক্লাস দিব। টোটাল 6টা ক্লাস দিব। ভাইয়া, আমি একটা কথা বলি তোমাদেরকে, মনে রাখবা, আমি এই অনুপাত বিশ্লেষণের জন্য অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণের জন্য তোমাদের প্রি ক্লাস দিচ্ছি 6টা প্রি ক্লাস দিচ্ছি। কিন্তু তুমি বিভিন্ন জায়গায় যে কোর্স করো না, ওই কোর্সে তোমাকে এই অধ্যায়ের জন্য 3টা থেকে 4টা ক্লাস দিবে সর্বোচ্চ, তোমার কোর্স কমপ্লিট। আমি প্রি ক্লাস দিচ্ছি 6টা। এবার বুঝতে পারতেছো তাদের সাথে আমাদের পার্থক্যটা কোন জায়গা থেকে হয়? সো আমি এটাই রিকোয়েস্ট করবো তোমাদেরকে, তোমরা আসলে ভালো মন্দ যাচাই করে তোমাদের ডিসিশন নিবা, আসলে কিভাবে করলে কি করলে তোমাদের কি হবে সেই বিষয়টা তোমরা আমার চেয়ে ভালো জানো। আমি রিকোয়েস্ট করবো প্রত্যেককে, তোমরা আমার ক্লাসগুলো যে স্টুডেন্ট একবার করবে, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো, তার ওই অধ্যায়ে, সে আমার প্রি ক্লাস করলেও তার ওই অধ্যায় রিলেটেড আর কোনো প্রবলেম থাকবে না ইনশাল্লাহ। সো প্রত্যেকে প্রত্যেকটা ক্লাস একটু শেয়ার করে দাও, প্রত্যেকের কাছে একটু শেয়ার করে দাও, পৌঁছায় দাও। ইনশাল্লাহ আমরা ক্লাসটাতে এনজয় করতে পারি। তো আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিশদ আয় বিবরণীটা আমরা কিভাবে প্রস্তুত করব। আমরা জানি আমাদের প্রতিষ্ঠানের টোটাল বিক্রয়, ধরো আমি 100 টাকার পণ্য বিক্রয় করেছি, যেখান থেকে ভাইয়া আমার কাছে ফেরত এসেছে 10 টাকার পণ্য, তার মানে আমার নিট বিক্রয় থাকলো কত? 90 টাকা। এবার আমি আমার এই বিক্রয়ের পেছনে ধরো আমার ব্যয় হয়েছে ভাইয়া 60 টাকা। তার মানে আমার মুনাফা কত থাকলো? মুনাফা থাকলো ভাই 30 টাকা। খেয়াল করো। এবার এই যে মুনাফা 30, এখান থেকে আমি ব্যবসা বাণিজ্য চালাতে গিয়ে আমার আরো 12 টাকা ব্যয় হয়েছে। তার মানে আমার পরিচালন মুনাফা হবে 18 টাকা। এই 18 টাকার মধ্যে আমার মনে করো 4 টাকা আয় হয়েছে, আবার আমার দেখা গেছে আমার আহ 8 টাকা ব্যয় হয়েছে। বলে আমার নিট মুনাফা আসবে কত? 14 টাকা। এই হচ্ছে আমার বিষয়। কথা বুঝতে পেরেছো? নিট মুনাফাটা আমরা বের করবো কিভাবে? আমাদের একটা ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় থেকে যদি ফেরত থাকে সেটা বাদ দিলে নিট বিক্রয়। নিট বিক্রয় বিক্রয়ের পর এই বিক্রয়ের পেছনে আমার যত ব্যয় হয়েছে, হিসাব বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রয় থেকে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয়টা বাদ দিব ভাইয়া, তখন আমরা পাবো হচ্ছে মোট মুনাফা।
এবার মোট মুনাফা থেকে আমি পরিচালনা ব্যয়টা কি করব, বাদ দিয়ে দিব। পাবো আমি পরিচালন মুনাফা, সেটার সাথে আমি কি করব, অপরিচালনা যোগ করে অপরিচালন ব্যয় বাদ দিলে আমরা নিট মুনাফাটা পাবো। এটা কিন্তু আমরা সবাই জানি। সো এই বিষয়গুলো আমাদের একেবারে নখদর্পণে জানা উচিত। এগুলা থেকে এর আগেও আমি আলোচনা করেছি, তো আলোচনা আমাদের মোটামুটি করব না আর। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে বিনিয়োজিত মূলধন নিয়ে বা বিনিয়োগকৃত মূলধন কি। আমি একটা বিষয় এর আগে শেয়ার করেছি তোমাদের সাথে নিশ্চয়ই। আমি বলেছি, খেয়াল করো, আমাদের এই বিনিয়োজিত মূলধন হচ্ছে এমন একটা জিনিস যেটা আমরা দুই ভাবে বের করতে পারি। তবে এই জিনিসটা কি সেটা আগে আমি একটু তোমাদের সাথে শেয়ার করি। দেখো, খেয়াল করো ভাইয়ারা, এই বিনিয়োজিত মূলধনটা হচ্ছে এমন একটা মূলধন যেটা আমরা এই চাইলে আমার দায় পাশ থেকেও বের করতে পারবো, চাইলে আমি সম্পদ পাশ থেকেও বের করতে পারবো। অর্থাৎ আমার প্রতিষ্ঠানে যে সকল খাত থেকে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা হয়, দীর্ঘমেয়াদী কি, দীর্ঘমেয়াদী তহবিল, প্রতিষ্ঠানের যে সকল খাত হতে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা হয়, সেগুলোর সমষ্টিকে আমরা কি বলি, বিনিয়োজিত মূলধন বা বিনিয়োগকৃত মূলধন। তাহলে খেয়াল করো, বিনিয়োজিত মূলধন বা বিনিয়োগকৃত মূলধন কি হবে। এখন আমার ব্যবসা প্রতিষ্ঠানে আমি কোত্থেকে মূলধন সংগ্রহ করতে পারি, তহবিল নিতে পারি, বলো তো। তোমার প্রতিষ্ঠানের টাকা দরকার, তাহলে তুমি কি নিতে পারো, হয় তুমি তোমার প্রতিষ্ঠানের জন্য শেয়ার বিক্রি করতে পারো জনগণের কাছে, শেয়ার বিক্রয়। তো শেয়ার বিক্রয় করলে তুমি যে মূলধনটা জনগণে পায়, যে মূলধনটা সংগ্রহ করো, সেটার নাম শেয়ার মূলধন। তাহলে শেয়ার মূলধন একটা দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। বুঝতে পেরেছো কিনা, শেয়ার মূলধন। আবার অন্যভাবে করতে পারো, তুমি শেয়ার বিক্রি না করে কি নিতে পারো, ঋণ নিতে পারো, ঋণ গ্রহণ করতে পারো। তাহলে ঋণ গ্রহণ করলে এটা একটা দায় হবে, এটাও তোমার তহবিল সংগ্রহের একটা উৎস। তাহলে আমাদের দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের উৎস প্রধানত কয়টা এখানে পেলাম, আরো অনেক উৎস আছে, তার মধ্যে এখানে কয়টা পেলাম বলো তো ভাইয়া, সবাই একটু আমার সাথে বলো প্লিজ। এটা তোমাদের জন্য খুবই জানা জরুরি, হ্যাঁ, তোমাদের জন্য জানাটা খুবই জরুরি ভাই। আমি কিন্তু এমনি এমনি বলছি না, আমি কি জন্য বলছি একটু পরে যখন আমরা ম্যাথ করবো বুঝতে পারবা। ওকে, সবাই একটু আমার সাথে বলো, আমার সাথে একটু বলো। তাহলে আমরা এখানে দুইটা উৎস পেলাম ভাইয়া, কয়টা উৎস পেলাম ভাইয়া, দুইটা উৎস। একটা হচ্ছে আমি যদি প্রতিষ্ঠান থেকে ঋণ নিই, এই ঋণ হচ্ছে একটা দীর্ঘমেয়াদী তহবিলের উৎস। আরেকটা হচ্ছে ভাইয়া কি, আরেকটা হচ্ছে ভাইয়া, আমি আবারও বলি, আরেকটা হচ্ছে আমাদের শেয়ার বিক্রয়। তাহলে এখান থেকে আমি যদি বিষয়টাকে ক্লিয়ার করি, তাহলে আমাদের দীর্ঘমেয়াদী তহবিল উৎস হচ্ছে এই যে শেয়ার মূলধন নিই, শেয়ার মূলধন এবং ঋণ বা মালিকানা সত্ত্বগুলা। তার মানে আমরা মনে রাখবো আমাদের দীর্ঘমেয়াদী দায়, দীর্ঘমেয়াদী দায়, ঋণটা আমাদের একটা দীর্ঘমেয়াদী দায়, আমরা সবাই জানি এটা। দীর্ঘমেয়াদী দায় এবং মালিকানা সত্ত্ব, এবং কি ভাই, মালিকানা সত্ত্ব, এই সত্ত্বের সমষ্টিটাকে আমরা বিনিয়োজিত মূলধন বলতে পারবো। তবে এখানে একটা কথা আছে, এই বিনিয়োজিত মূলধন বের করতে গেলে আমাদের মোট সম্পদ থেকে বা এই মালিকানা সত্ত্ব থেকে যদি কোনো ভুয়া সম্পদ থাকে, সেই ভুয়া সম্পদটা বাদ দিতে হয়। যেমন শেয়ার দায় গ্রাহকের কমিশন বা শেয়ার অবলেখকের কমিশন বা প্রাথমিক খরচ বা শেয়ার অবহার, এটাকে আমাদের কি করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। তাহলে এই অঙ্কে বিনিয়োজিত মূলধন কত হবে তোমরা আমাকে একটু বলো তো, একটু বলো তো কাইন্ডলি, যারা আছো লাইভে। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু নাজমা আক্তার। যারা আছো লাইভে, তোমরা একটু আমাকে বলো যে এই অঙ্কে বিনিয়োজিত মূলধন কত হবে। তাহলে আমরা যদি একটু এই অঙ্কে বিনিয়োজিত মূলধন খুঁজতে যাই, তাহলে আমরা কি দেখব, আমার শেয়ার মূলধন হচ্ছে 6 লাখ, ঋণ আছে 2,50,000, এবং সাধারণ সঞ্চিতি আছে কত, 2 লক্ষ। তাহলে টোটাল কত হলো, 6 লাখ, 8 লাখ 50, 10,50,000। মানে এখানে হচ্ছে 10,50,000। খেয়াল করবা, এখান থেকে আমরা জাস্ট এই পাশের এই ভুয়া সম্পদটা বাদ দিব। 30,000 দায় গ্রাহকের কমিশন, 30,000 বাদ দিলে ভাই আমার কত হয়, 10,20,000 টাকা বিনিয়োজিত মূলধন। ক্লিয়ার কিনা বলো তো, এই অঙ্কে আমরা বিনিয়োজিত মূলধন কত পেলাম, 10,20,000 টাকা। সবাই বুঝছো কিনা, কিভাবে করলাম আমি আমারও বলছি। আমার মালিকানা সত্ত্ব এখানে কি আছে, শেয়ার মূলধন এবং সাধারণ সঞ্চিতি, এটার সাথে দীর্ঘমেয়াদী দায় ঋণ যোগ করলাম, যোগ করে এখান থেকে ভুয়া সম্পদ, শেয়ার দায় গ্রাহকের কমিশন বা শেয়ার অবলেখকের কমিশন, যারা শেয়ার বিক্রি করার পরে তাদেরকে আমরা কমিশন দিই, শেয়ার বিক্রি করার কারণে তাদেরকে যে কমিশনটা দিই, সেটা আমাদের একটা ভুয়া সম্পদ বা অসমন্বিত ব্যয়। সো এটাকে আমাদের মালিকানা সত্ত্ব এবং দীর্ঘমেয়াদী দায় থেকে বাদ দিয়ে দিতে হবে, 10,20,000। এটা হচ্ছে বিনিয়োজিত মূলধন। আবার অনেকে কি করে, অনেকে এই পাশ থেকে, আমরা তো এটা দায় পাশ থেকে দেখালাম তাই না, অনেকে কি করে, আমি সম্পদ পাশ থেকে দেখাতে পারবো।
কিভাবে দেখাবো ভাইয়া? দেখো খুবই মজার। আমাদের টোটাল যে সম্পদ আছে কত আছে? মোট সম্পদ। তো মোট সম্পদ বলতে আমরা সবসময় মনে রাখবা, অনুপাতের অঙ্কে মোট সম্পদ বলতে এই সম্পদ থেকে ভুয়া সম্পদটা বাদ দিতে হয়। তাহলে আমাদের সম্পদের যোগফল আছে 12 লক্ষ, এখান থেকে বাদ দিব 30,000, তাহলে কত হয়? 11,70,000 টাকা হচ্ছে মোট সম্পদ। অথবা আমি বলতে পারি 12 লক্ষ মাইনাস 30,000, একই কথা, মোট সম্পদ। এখান থেকে আমরা জাস্ট চলতি দায়টা বাদ দিব। তো চলতি দায় আছে এই তিনটা, কত? 1,40,000 আর 10, 1,50,000। তাহলে এখান থেকে আমি যদি 1,50,000 বাদ দিয়ে দিই, 11,70,000 থেকে 1,50,000 বাদ দিলে আসবে 10,20,000। তাহলে আমি সম্পদ পাশ থেকেও করলেও আমার কত আসে ভাইয়া? দেখো খুবই মজার না? দেখো খুবই, সম্পদ পাশ থেকেও করলে আসে আমার 10,20,000, সরি দায় পাশ থেকে, এবং সম্পদ পাশ থেকে করলেও আমার আসে 10,20,000। অর্থাৎ আমি যে কোনো এক পাশ থেকে কি করতে পারবো? বিনিয়োজিত মূলধনটা বের করতে পারবো। আমাদের খুবই গুরুত্বপূর্ণ সূত্র কিন্তু এটা, কারণ এই সূত্রটা অনেকে আমরা জানিই না, বিনিয়োজিত মূলধন বের করার সিস্টেমটা কি। তাহলে এখানে আমি কেন দেখালাম এটা? কারণ আমি এজন্যই দেখালাম, এই জিনিসটা তোমাদের দেখানোটা জরুরি। সো আমরা বিনিয়োজিত মূলধন ভাইয়া দুইটা সাইড থেকে বের করতে পারবো। কয়টা সাইড থেকে ভাইয়া? দুইটা সাইড থেকে বের করতে পারবো। একটা হচ্ছে সম্পদ পাশ থেকে, আরেকটা হচ্ছে দায় পাশ থেকে। যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো। সবাই ক্লিয়ার? না হলে আমরা সামনের দিকে চলে যাবো। তো বিনিয়োজিত মূলধনটা আমি বলেছি, আবার ফাইনাল বলে দিচ্ছি, সম্পদ পাশ থেকে দায় পাশ থেকে বের করতে পারবো, সম্পদ পাশ থেকে বের করতে পারবো। দায় পাশ থেকে কিভাবে? মালিকানা সত্ত্বের সাথে দীর্ঘমেয়াদী দায় যোগ করে এই পাশে আমরা ভুয়া সম্পদ বাদ দিব। সম্পদ পাশে কিভাবে? আমাদের কি হবে? টোটাল সম্পদের যোগফল থেকে ভুয়া সম্পদ বাদ দিব, আর এই পাশে চলতি দায় বাদ দিব। ওকে? আমাদের লাইভে উপস্থিতি কম, আমরা কি ক্লাসটা অফ করে দিব? যদি বলো তাহলে অফ করে দিই, না হয় কন্টিনিউ করি। এখন আসো আজকের আলোচনায় আমাদের মেইন টপিক যেটা হওয়ার কথা ছিল, আমরা সেটা থেকে একটু পিছাই গেছি, আমি একটু ব্যাকে গেলাম তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। যদিও তোমরা ধৈর্য সহকারে থাকতে পারো না, এটা একটা আনফরচুনেট বিষয় আর কি। তো যাই হোক, আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে আমাদের কর্মতৎপরতার অনুপাত বা কার্যকারিতার অনুপাত, যেটাকে আমরা দক্ষতা যাচাই বা সক্রিয়তার অনুপাতও বলতে পারি। এই অনুপাতগুলা চিনবো কিভাবে? এই অনুপাতগুলার শেষে সবসময় আগে আবর্তন কথাটা থাকবে। অনুপাতের আগে কি থাকবে? আবর্তন। তার মানে এই অনুপাতগুলাকে আমরা বলতে পারি হচ্ছে আবর্তন অনুপাত। তাহলে যখনই আমরা দেখবো যে আবর্তন অনুপাত, তখনই আমরা কি মনে করব ভাইয়া? তখনই মনে করবো এটা কর্মতৎপরতার অনুপাত বা কার্যকারিতার অনুপাত বা দক্ষতা যাচাই অনুপাত, এই আবর্তন। তাহলে এই আবর্তন অনুপাত গুলা কিরকম অনুপাত? একটা ব্যবসা প্রতিষ্ঠানে আমাদের বিভিন্ন বিষয় কতবার আসা যাওয়া করে, হ্যাঁ, সেটার আবর্তন। তাহলে আমরা শুরু থেকে একটু দেখে নিই আবর্তন অনুপাত গুলা দেখতে আসলে কিরকম, বা এদেরকে দেখতে কি চেনা চেনা মনে হয় কিনা। হ্যাঁ, তো আমরা প্রথমে যদি আলোচনা করতে যাই, তাহলে আমরা প্রথমে আলোচনা করব এই আবর্তন অনুপাত গুলা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানে নিযুক্তি সম্পত্তি গুলা আমরা কতটুকু কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছি, হ্যাঁ, সেটা মূল্যায়ন করে। এখন খেয়াল করো, আমার যে সম্পদ গুলো আছে আমি সেটা কতটুকু কার্যকর ভাবে ব্যবহার করতে পেরেছি সেই মূল্যায়নটা করবে আমার এই অনুপাতটা। তো একটা বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে, ওকে, আমরা যারা লাইভে আছি তারা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু জানাবা, ওকে ভাইয়া? তো এখন যে বিষয়টা আমরা শেয়ার করবো সেটা হচ্ছে, এই আবর্তন অনুপাত গুলাকে আমাদের সবসময় আবর্তন কথাটা থাকবে। দেখো কি আবর্তন? দেনাদার আবর্তন বা প্রাপ্য হিসাব আবর্তন, পাওনাদার বা প্রদেয় হিসাব আবর্তন, মোট সম্পদ বা চলতি সম্পদ আবর্তন, মজুদ আবর্তন, বিনিয়োজিত মূলধন আবর্তন, প্রত্যেকটা মালিকানা মোট সম্পদ আবর্তন। তাহলে প্রত্যেকটা শেষে কি থাকে? আবর্তন কথাটা থাকে। আর এই যেহেতু আবর্তন থাকে, এটার অ্যান্সার আসবে বারে, বারে অথবা গুণে। মানে অ্যান্সার আসবে 10 বার, 5 বার, 3 গুণ, 4 গুণ, 10 গুণ, বারে অথবা গুণে। তাহলে প্রথম যে আবর্তন অনুপাতগুলো শিখার একটা টেকনিক আমি তোমাদেরকে দিয়ে দিই। টেকনিকটা কি? টেকনিকটা একটু নোট করে রাখবা। ধরো এই অনুপাতগুলো চেনার সহজ উপায় হচ্ছে এগুলার মধ্যে কি থাকবে? আবর্তন কথাটা থাকবে। আরেকটা টেকনিক হচ্ছে, এই অনুপাতগুলোর সাথে একটা আরেকটার বিপরীত থাকে। যেমন খেয়াল করো, আমাদের এই যে দেনাদার আবর্তন অনুপাত পারলে আমরা পাওনাদার আবর্তন অনুপাত পারবো। কথা বুঝছো? তাহলে দেনাদার পারলে তুমি পাওনাদার পারবা, খুবই সহজ। আবার যদি মজুদ পারো, তারপরে আমাদের এই আবর্তন গুলাও পারবা, মূলধন আবর্তন বা ওই মোট লাভ নিট লাভের মতো, এগুলাও সহজ। থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছো তারা কি ক্লাস পছন্দ করতেছো না নাকি? তোমাদের একেবারেই সারা শব্দ পাচ্ছি না, ক্লাসে তোমাদের মনোযোগ কম। আমরা যদি ফান করতাম, ক্লাসে এনজয় করতাম, তাহলে হয়তো অনেকে ক্লাসে থাকতা, তাই না? তোমরা তো সেটাই চাও।
তো আমরা প্রথমে আলোচনা করব আজকে দেনাদার আবর্তন অনুপাত নিয়ে। তো প্রথমে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, দেনাদার আবর্তন। ভাইয়া, এটা শেখার একটা টেকনিক আছে। আমাদের প্রতিষ্ঠানে দেনাদার কিভাবে সৃষ্টি হয় আমরা সবাই জানি। দেনাদার সৃষ্টি হয় মূলত আমি যদি বাকিতে বা ধারে বিক্রি করি। তো ধারে যত টাকা বিক্রি করব, এই ধারে বিক্রি করলে আমার কি সৃষ্টি হয়? দেনাদার সৃষ্টি হয় বা প্রাপ্য হিসাব সৃষ্টি হয়। সনাতনে বলা হতো দেনাদার, আধুনিকে বলা হয় প্রাপ্য হিসাব। আবার এই দেনাদার যদি আমার কাছে কোনো বিল স্বীকৃতি দেয়, তখন সেটা হয় প্রাপ্য বিল। প্রাপ্য বিল অথবা প্রাপ্য নোট। সনাতনে বলা হতো প্রাপ্য বিল, আধুনিক অ্যাকাউন্টিং এ বলা হয় প্রাপ্য নোট। তাহলে ধারে বিক্রয়ের ফলে আমার কি সৃষ্টি হয়? ভাইয়া, ধারে বা বাকিতে বিক্রয়ের ফলে আমার দেনাদার সৃষ্টি হয় প্লাস প্রাপ্য বিল সৃষ্টি হয়। সেজন্য যদি তোমাকে দেনাদার আবর্তন অনুপাত বের করতে বলে, তাহলে কি করবা? আমাদের এই ধারে বিক্রয়কে আমি ভাগ করব কি দিয়ে? এই যে দেনাদার এবং প্রাপ্য বিল, এটা সমষ্টি দিয়ে। তবে এটাকে গড় করব যদি গড় থাকে, সেজন্য আগে লিখবো গড় দেনাদার যোগ গড় কি বলো, এই দুইটা সমষ্টি প্রাপ্য বিল। এটাকে আমরা ভাগ করব। কথা বুঝতে পেরেছো? খুবই টেকনিক। কারণ আমার দেনাদার তো আসে এটা থেকে, ধারে বিক্রয় থেকে। তো ভাই, দেনাদার যেহেতু আমার ধারে বিক্রয় থেকে আসে, তার মানে আমার কি হবে? অবশ্যই ধারে বিক্রয়কে আমি ভাগ করব যে দুইটা আসে সেই দুইটা দিয়ে। তবে সেই দুইটার গড় দিয়ে ভাগ করে দিব, তাহলে আমি কি পাবো? দেনাদার আবর্তন অনুপাত। বুঝতে পেরেছো কিনা? এখন সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তুমি যদি দেনাদার আবর্তন অনুপাত পারো ভাই, আমি তোমাকে বললাম যে পাওনাদার আবর্তন অনুপাত করো। ভাই, এটা কিন্তু আনভাও পারবে। কেন পারবে দেখো, আমরা সবাই জানি দেনাদারের বিপরীত পাওনাদার, এটা আমরা কেনা জানি। আবার আমরা এটাও জানি বিক্রয়ের বিপরীত কি? ক্রয়। আবার আমরা এটাও জানি প্রাপ্য বিলের বিপরীত কি? প্রদেয় বিল। তো পাওনাদার আবর্তন অনুপাত কি হবে তোমরাই বলো? তাহলে এটা সৃষ্টি হবে কোত্থেকে? ধারে ক্রয়ের মাধ্যমে। তো ধারে ক্রয়, খেয়াল করো, এটা সৃষ্টি হবে ধারে ক্রয়ের মাধ্যমে। তাহলে সিস্টেমটা কি দাঁড়াচ্ছে? সিস্টেমটা দাঁড়াচ্ছে আমাদের ধারে ক্রয়কে আমরা ভাগ করবো এবার কি দিয়ে? গড় পাওনাদার এবং গড় প্রদেয় বিল দ্বারা। মজার না? দেখো, অনেক মজার না জিনিসটা? খুবই টেকনিক্যালি তুমি দুটো অনুপাত শিখে ফেললা, একটা দিয়ে দুইটা। এটাই হচ্ছে আমাদের মজার বিষয়। আর আমরা কিন্তু মুখস্থ করলাম না। আমি জানলাম যে আমার দেনাদার সৃষ্টি হয় মূলত ধারে বিক্রয় থেকে। আর ধারে বিক্রয়ের ফলে আমাদের দেনাদার এবং প্রাপ্য বিল সৃষ্টি হয়। সেজন্য দেনাদার আবর্তন বললে আমি ধারে বিক্রয়কে এই দুইটার সমষ্টি দ্বারা ভাগ করবো গড় দিয়ে। ওকে, খুবই ফাইন ভাবে আমরা শিখে ফেললাম। দেখছো কত মজা করে শিখে ফেললাম। এই জিনিসগুলো কিন্তু আসলে অনেকে বুঝে না, অনেকে মুখস্থ করে। কিন্তু ভাই, তোমাকে তো আমি মুখস্থ করতে বলি নাই। তোমাকে তো আমি টেকনিক জিনিসটা দেখাই দিছি, যে তুমি কিভাবে শিখবা। তো এই জিনিসটা কিন্তু তোমাদের জন্য একটা আশীর্বাদ যে আমার ক্লাস যারা করতেছো তারা বুঝতেছো। তাহলে ধারে বিক্রয়কে আমরা গড় প্রাপ্য হিসাব বা দেনাদার, গড় প্রাপ্য বিল বা প্রাপ্য নোট দ্বারা ভাগ করবো। এটার আদর্শ মান হচ্ছে 4 থেকে 6 বার। মানে একটা প্রতিষ্ঠানে দেনাদার থেকে আমরা কতবার আদায় করতে পারবো? 4 থেকে 6 বার অন্তত আদায় করতে পারবো টাকাটা। এটাই হচ্ছে এটার আদর্শ মান। এটা হলে আমাদের প্রতিষ্ঠানের মানটা কি হবে? সন্তোষজনক হবে। তো সেম এজ আমরা পাওনাদার আবর্তন অনুপাতটাও দেখলাম। তো পাওনাদার আবর্তন অনুপাতটা কি ভাইয়া? ওই যে আমরা কি করলাম, আমরা যেটা এতক্ষণ করলাম, ধারে ক্রয়কে আমরা গড় প্রদেয় হিসাব বা পাওনাদার বা গড় প্রদেয় বিল বা প্রদেয় নোট দ্বারা ভাগ করলাম। এটার আদর্শ মান হচ্ছে 6 থেকে 12 বার। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। সো এই জিনিসগুলা আমরা পারবো, আই থিঙ্ক। এবার আসো আমাদের মোট সম্পত্তি আবর্তন অনুপাত। ভাইয়া, খুবই সহজ, খুবই সহজ। এগুলা একবারই নর্মাল একটা বিষয়। আমাদের প্রতিষ্ঠানে মোট সম্পত্তি, এই যে আমাদের প্রতিষ্ঠানের টোটাল যে নিট বিক্রয়, এই নিট বিক্রয়কে আমি জাস্ট মোট সম্পদ দিয়ে ভাগ করে দিব। আর অনুপাতের ক্ষেত্রে মোট সম্পদ কি সেটা আমরা সবাই জানি। আর মোট সম্পদ মানে হচ্ছে আমাদের সম্পদ পাশের যে যোগফল, সেখান থেকে এই সম্পদ থেকে আমরা কি করব? যদি আমাদের ভুয়া সম্পদ থাকে সেটা কি করব? বাদ দিয়ে দিব, তাহলে আমরা মোট সম্পদ পাবো। আর নিট বিক্রয় কেমনে পাবো? নিট বিক্রয় হচ্ছে আমাদের বিক্রয় থেকে বিক্রিতে, সরি, বিক্রয় ফেরত বা বিক্রয় বার্তা বাদ দিলে আমরা নিট বিক্রয় পাবো। এই হচ্ছে বিষয়। সো এই জিনিসগুলো আমরা সবাই ক্লিয়ার। আর এটার আদর্শ মান হচ্ছে 3 থেকে 5 বার। এটা আমরা পারবো, এটা নিয়ে এত বেশি ঝামেলা হয় না। হুম। সরি, দুই দুই গুণ আছে। ওকে, এটার আদর্শ মান 2 গুণ। অনেক জায়গায় 3 থেকে 5 বার লেখা, কোনো প্রবলেম নাই। আদর্শ মান মোট সম্পত্তির আবর্তন অনুপাত হচ্ছে নিট বিক্রয়কে মোট সম্পত্তি দ্বারা ভাগ করব। এই হচ্ছে আমাদের সিস্টেম। তাহলে আমরা 3টা অনুপাত শিখলাম। আর একটা গুরুত্বপূর্ণ অনুপাত আমরা শিখবো হচ্ছে মূলধন আবর্তন অনুপাত। এটার আদর্শ মান 3 থেকে 5 বার হবে। দেখো, মূলধন আবর্তন অনুপাত মানে হচ্ছে, মাথায় রাখবা,
বিনিয়োজিত মূলধন অনুপাত একটু আগে আমরা আলোচনা করলাম, বিনিয়োজিত মূলধন অনুপাত। তাহলে মূলধন আবর্তন অনুপাতের আরেকটা নাম কি? অনেক সময় এক একটা ছদ্মনাম থাকে, হ্যাঁ। সো এটার আরেকটা নাম হচ্ছে বিনিয়োজিত মূলধন অনুপাত। তো মূলধন আবর্তন অনুপাত যে কথা, বিনিয়োজিত মূলধন অনুপাত ভাই সে কথা, একই কথা। তো আমরা যেটা করব, আমরা এই যে মূলধন আবর্তন অনুপাত এবং বিনিয়োজিত মূলধন অনুপাত বের করবো। একটু আগে আমরা কি করেছি, যখন আমরা কি করেছি মোট সম্পদ আবর্তন অনুপাত করেছি, তখন নিট বিক্রয়কে আমরা কি করছি বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করেছি। এখন আমরা মূলধন আবর্তন মোট সম্পদ দ্বারা ভাগ করেছি, এখন যখন মূলধন আবর্তন বলবো তখন আমরা নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে দিব, সেম জিনিস। এটার আদর্শ অনুপাত মান হচ্ছে 3 থেকে 5 বার বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে দেব, নিট বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করে দেব। ওই আগেরটা আর এটা প্রায় সেম, ওটাকে আমরা কি করছি নিট বিক্রয়কে মোট সম্পদ দ্বারা ভাগ করেছি মোট সম্পদের ক্ষেত্রে, আর মূলধন আবর্তনের ক্ষেত্রে মূলধন মানেই তো এখানে আমরা বিনিয়োজিত মূলধন নিয়ে আসবো, আর তেমন কোনো কিছু নাই। তো আমরা বলছি একটা অনুপাত শিখলে আমরা দুইটা অনুপাত শিখতে পারবো, যেমনটা আমরা একটু আগে করেছি। তাহলে আমরা যখন দেনাদার শিখেছি আমরা পাওনাদার শিখেছি, যখন আমরা মোট সম্পদ আবর্তন অনুপাত শিখেছি তো মোট সম্পদে কি করেছি, আমরা নিট বিক্রয়কে মোট সম্পদ দিয়ে ভাগ করেছি যেহেতু মোট সম্পদ বলছে। আর মূলধনের ক্ষেত্রে আমরা কি বলবো, নিজ বিক্রয়কে মূলধন বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করবো। সো 4টা অনুপাত শিখতে আমাদের অনুপাতের হেল্প লাগতেছে কয়টা, 2টা। খুবই মজার না? এটার আদর্শ মান হচ্ছে 3 থেকে 5 বার। এরপরে আমাদের মজুদ আবর্তন অনুপাত, এই অনুপাতটা আমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট অনুপাত। এই মজুদ আবর্তন অনুপাত মানে হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাইয়া মজুদ পণ্য থাকে 2টা, একটা হচ্ছে কি প্রারম্ভিক মজুদ পণ্য, প্রারম্ভিক মজুদ ভাইয়া, আরেকটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের সমাপনী মজুদ। এই দুইটা মজুদ, এই দুইটা মজুদকে বলা হয় মোট মজুদ। এখন যদি কেউ বলে গড় মজুদ কত, তাহলে আমরা এই দুইটাকে যোগ করে তখন 2 দিয়ে ভাগ করে দিলে আমরা কি পাবো, গড় মজুদ পাবো, গড় মজুদ। আমার একটা ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল যে বিক্রিত পণ্যের ব্যয়, কি ব্যয় ভাইয়া, বিক্রিত পণ্যের ব্যয়, এই বিক্রিত পণ্যের ব্যয়কে আমার টোটাল যে মজুদ আছে সে মজুদ দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করলে যেটা হয় সেটা হচ্ছে গড় মজুদ। গড় মজুদ পণ্য দিয়ে আমরা ভাগ করলে যে অনুপাতটা পাবো সেটাকেই বলা হয় মজুদ আবর্তন অনুপাত। এটার আদর্শ মান হচ্ছে 8 বার বা 8 গুণ। মানে একটা ব্যবসা প্রতিষ্ঠানে বছরে অন্তত 8 বার মজুদের আসা যাওয়া থাকবে, এটাই হচ্ছে মজুদ আবর্তন অনুপাতের মেইন কথা। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বের করবো, এটা আমরা সবাই জানি। নিট বিক্রয় থেকে মোট মুনাফা বাদ দিলে পাবো, অথবা আমরা কি করব, বিক্রিত পণ্যের প্রত্যক্ষ খরচ থেকে সমাপনী মজুদ পণ্য বাদ দিব, বা পার্সেন্টেজ দিয়ে করবো এটা বের, সেটা আমরা দেখাবো, প্রবলেম নাই। গড় মজুদ পণ্য কিভাবে বের করব, আমার প্রতিষ্ঠানের যে 2টা মজুদ পণ্য থাকে সেই 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করে দিব। কথা ক্লিয়ার? তাহলে খুবই সহজভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এখন অঙ্ক যদি জটিল করে, উপায় কি, অঙ্ক জটিল করলে মাঝে মধ্যে বিক্রিত পণ্যের ব্যয় প্রশ্নে থাকবে না, তখন আমরা এটাকে কি করে নিব, টেকনিক্যালি বের করে নিব। তো এটা বের করে নেওয়ার 3টা সিস্টেম আছে। কয়টা সিস্টেম, বিক্রিত পণ্যের ব্যয় বের করার 3টা উপায় আছে, 3টা উপায়ই আমি তোমাদেরকে শিখাবো। কথা বুঝতে পেরেছো? এটা কিন্তু অনেক টিচার শিখায় না। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা কিভাবে বের করতে পারি, আমার প্রতিষ্ঠানের বিক্রয় থেকে যদি মুনাফা বাদ দিয়ে দিই, বিক্রয় থেকে যখন মুনাফা বাদ দিব তখন আমি ব্যয় পাবো, এটাই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটা একটা হয়। আরেকটা হচ্ছে আমরা আর্থিক বিবরণীতে যে সিস্টেমটা করি, আমার সকল প্রত্যক্ষ খরচ গুলাকে কি করব, প্রত্যক্ষ পরিচালনা ব্যয়গুলাকে যোগ করে সেখান থেকে সমাপনী মজুত পণ্য বাদ দিব, এভাবে আমরা পাবো। এটা 2 নাম্বার হয়। তাহলে একটা হয়, 2টা হয়। আরেকটা হচ্ছে পার্সেন্টেজ থেকে করা, সেটা আমরা অঙ্ক করার সময় দেখাবো। 3টা ওয়েতে আমি বিক্রিত পণ্যের ব্যয় বের করতে পারবো। আর গড় মজুদ তো জানি যে আমার প্রতিষ্ঠানের টোটাল প্রারম্ভিক মজুদ এবং সমাপনী মজুদ দুইটাই থাকলে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করব। যদি 2টা না থেকে একটা থাকে তখন আর 2 দিয়ে ভাগ করা লাগবে না, সেটাই হবে গড় মজুদ পণ্য। তাহলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের টোটাল বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করলে আমরা মজুদ আবর্তন অনুপাতটা পাবো। আর এটার আদর্শ মানও বলা হয়েছে। তো মজুদ আবর্তন অনুপাতের হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড বাই গড় মজুদ পণ্য, আদর্শ মান 8 বার বা 8 গুণ। আশা করি বিষয়গুলো আমরা বুঝতে পেরেছি। যারা বুঝেন না আমাকে বলতে পারে। আর সর্বশেষ অনুপাতটা আমরা বলবো হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী আর্থিক সচ্ছলতার অনুপাত। তো আজকে আমরা এটা করেই অঙ্কটা শেষ করব। দেখো, এই দীর্ঘমেয়াদী আর্থিক কাঠামো সংক্রান্ত অনুপাত বা এগুলাকে আমরা লিভারেজ অনুপাত বলি, বা এগুলাকে আমরা কি বলতে পারি,
কি বলে দীর্ঘমেয়াদী দায় পরিশোধ ক্ষমতার অনুপাত বলতে পারি। এখানে আমরা দুইটা অনুপাত শিখবো, জাস্ট দায় মালিকানা এবং মূলধন গিয়ারিং অনুপাত, এই দুইটা অনুপাত শিখবো, আর শিখবো না। দায় মালিকানা বলাই আছে তোমাকে উত্তর। তাহলে কাকে ভাগ করবা, দায়কে কি দ্বারা ভাগ করবা, মালিকানা সত্ত্ব দিয়ে ভাগ করবা। তাহলে আমরা কি করব, দায়, দায় মানে মোট দায় বা বহি দায়, একই জিনিস। দায়কে আমরা কি দেবা, মালিকানা সত্ত্ব, মালিকানা তার মানে মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করব। এটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, খুবই নর্মাল, তোমার প্রশ্নে অ্যান্সার আছে। অনেকে চালাকি করে কি করে এখানে, এই যে একটু খেয়াল করো, একটা জিনিস মজার আছে, মজার জিনিসটা কি আমি একটু মুছে দিয়ে দেখাচ্ছি, দেখো। এই যে দায়, দায় মানে হচ্ছে ঋণ, ঋণ একটা দায়। এই মাত্র আসলাম ভাইয়া, আমার তো ক্লাস শেষের দিকে, সমস্যা নাই। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে মূলধন, মূলধন একটা মালিকানা সত্ত্ব, ঋণ একটা দায়। তাহলে এই দায় মালিকানা অনুপাতকে অনেকে আদর করে কি ডাকে, ঋণ মূলধন অনুপাত। তাহলে প্রশ্নে তোমাকে যেটাই বলো, দায় মালিকানা অনুপাত অথবা কি ঋণ মূলধন অনুপাত, একই জিনিস, উত্তর হবে কি, আমরা দায় আর মালিকানা, তার মানে আমরা দায়কে কি দ্বারা ভাগ করব, মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করব। তো দায় মানে হচ্ছে মোট দায় বা বহি দায়, মানে আমাদের দীর্ঘমেয়াদী দায় এবং চলতি দায়ের যোগফল। আর মালিকানা সত্ত্বটা কি, মালিকানা সত্ত্ব আমরা জানি, দায় ছাড়া আমাদের দায় পাশে যা যা থাকবে সবই মালিকানা সত্ত্ব। তবে মালিকানা সত্ত্ব বের করতে হলে এখান থেকে কিন্তু ভুয়া সম্পদ থাকলে সেটা বাদ দিতে হবে। অনুপাতের অঙ্কে সবচাইতে মজার একটা টপিক কি, যখন যদি তোমাকে বলে মোট সম্পদ বের করতে, কি করতে ভাইয়া, মোট সম্পদ। যদি তোমাকে বলে হচ্ছে এই কি বলে মালিকানা সত্ত্ব বের করতে, মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল একই জিনিস, তাহলে মালিকানা সত্ত্ব বা মালিকানা তহবিল দুইটাই লিখে দিলাম। মোট সম্পদ বের করতে বলতে পারে, মালিকানা সত্ত্ব বের করতে পারে, বিনিয়োজিত মূলধন বের করতে পারে, বিনিয়োজিত মূলধন টেকনিক্যালি মাথায় রাখা, সারা জীবন কাজে লাগবে, বিনিয়োজিত মূলধন। এই যে তিনটা জিনিস তোমাকে বের করতে যদি বলে কখনো অনুপাতের অঙ্কে, জাস্ট হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রের ষষ্ঠ অধ্যায়ে, এই তিনটা জিনিস বের করতে বললে সারা জীবন মাথায় রাখবা, এই তিনটা জিনিস থেকে আমরা অবশ্যই ভুয়া সম্পদ বাদ দিলে সেটা বের হবে। এখন তোমাকে বলছে ভাইয়া মোট সম্পদ বের করতে, তাহলে সম্পদ পাশে সকল সম্পদ যোগ করে সেখান থেকে ভুয়া সম্পদটা কি করতে হবে, বাদ দিতে হবে। মালিকানা সত্ত্ব বের করতে বলছে, তুমি সকল মালিকানা সত্ত্ব যোগ করে সেখান থেকে ভুয়া সম্পদ বাদ দিতে হবে। বিনিয়োজিত মূলধন বের করতে বললে যেভাবেই করো তোমার সেখানেও ভুয়া সম্পদ বাদ দিতে হবে। তার মানে মোট সম্পদ, মালিকানা সত্ত্ব বা বিনিয়োজিত মূলধনে অবশ্যই ভুয়া সম্পদ থাকলে বাদ দিতে হবে, যে সম্পদগুলোর বাস্তব কোনো মূল্য নাই। এই সম্পদ কয়েকটা সম্পদ আছে, আমরা এর আগেও আলোচনা করেছি, প্রাথমিক খরচাবলী বা প্রাথমিক খরচ, এটা একটা ভুয়া সম্পদ। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত, চারটা বলবো, এই চারটা মাথায় রাখলে হবে, কমন পড়ে যাবে অঙ্কে। শেয়ার অবহার, শেয়ার অবহার বা বাট্টা, তিনটা। আরেকটা হচ্ছে শেয়ার অবলেখকের কমিশন। ওকে, এই চারটা সম্পদকে আমরা ভুয়া সম্পদ বলবো আপাতত। ওকে, এগুলো আমরা বাদ দিলেই আমরা পেয়ে যাব। এখন আসো মূলধন দায় মালিকানা অনুপাতের বিষয়টা আমরা এখন একটু দেখবো। এখানে দেখো দায় মালিকানা অনুপাত আমরা কি বলেছি, যে আমরা বলেছি আমাদের প্রতিষ্ঠানের যত প্রকার দায় আছে সকল দায় আমরা কি করব, যোগ করে সে দায়কে আমরা বলবো মোট দায় বা বহিদায়। এটাকে আমরা মালিকানা সত্ত্ব দ্বারা ভাগ করবো, বলাই আছে দায় আর মালিকানা, সো দায়কে ভাগ করব মালিকানা দিয়ে। এই হচ্ছে কথা। এটার আদর্শ অনুপাত 1 থেকে 1:1 অথবা 1:2 থেকে 1:3, এটা আমরা অঙ্ক করার সময় এটা বুঝে নিব, এখন বোঝানোর কোনো কাম নাই। আজকের সর্বশেষ অনুপাত আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত বা মূলধন স্বয়ংক্রিয়তা অনুপাত। এই মূলধন স্বয়ংক্রিয়তা অনুপাত কি, আমরা মাথায় রাখবো আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে এই যে মূলধন আছে শেয়ার করো, এই মূলধনটা মূলত মালিকানা তহবিলের একটা অংশ। এই মালিকানা সত্ত্বের মধ্যে আমাদের দুই ধরনের মূলধন প্রধান থাকে, একটা হচ্ছে মাথায় রাখবা সাধারণ শেয়ার মূলধন, সাধারণ শেয়ার, আর একটা হচ্ছে অগ্রাধিকার শেয়ার। যারা আমার ম্যানেজমেন্টের ক্লাস করেছো তারা জানো এই জিনিসটা কি, আমি খুব ডিটেলসে আলোচনা করেছি কিন্তু শেয়ারের অধ্যায়ে। হ্যাঁ, সো তোমরা জানো। এখন আমরা কি করব, এই মূলধন গিয়ারিং অনুপাতে আমরা অগ্রাধিকার শেয়ারটাকে নেব না সাধারণ শেয়ারের মধ্যে। তাহলে একটা হবে আমাদের যে সাধারণ শেয়ারের মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের মধ্যে অগ্রাধিকার শেয়ার মূলধন ছাড়া বাকি যত মালিকানা সত্ত্ব আছে সেটাকে বলা হয় সাধারণ শেয়ারের মালিকানা। এই সাধারণ শেয়ারের মালিকানাকে আমরা ভাগ করব স্থির খরচযুক্ত তহবিল দ্বারা, কি দ্বারা, স্থির খরচযুক্ত তহবিল দ্বারা। তাহলে আমরা মূলধন গিয়ারিং অনুপাতটা পাবো। এখন অনেকের মাথা দিয়ে যাবে যে ভাইয়া বা স্যার,
এই জিনিসটা আবার কি? এটা তো কখনো দেখলাম না। সাধারণ শেয়ারের মালিকানাটা কি? ওই যে আমরা একটু আগে মালিকানা সত্ত্ব দেখেছি, সেটাই সাধারণ শেয়ারের মালিকানা। তবে মালিকানা সত্ত্বের মধ্যে যদি অগ্রাধিকার শেয়ার থাকে সেটা বাদ দিয়ে দেবো, আর না থাকলে নাই। খুবই সিম্পল হিসাব। আরেকটা হিসাব কি ভাইয়া? আরেকটা হিসাব হচ্ছে, দেখো খুবই মজার, এটা আরো মজার। সেটা হচ্ছে কি, দেখো এই স্থির খরচযুক্ত তহবিল। এখন স্থির খরচযুক্ত তহবিল মানে হচ্ছে যেই তহবিলের খরচটা স্থির থাকে। আমরা সবাই জানি, আমরা যদি কোনো জায়গা থেকে ঋণ নিই, তো ঋণ পত্রের মালিককে আমাকে সুদ দিতে হবে, এটা একটা স্থির খরচ। আবার এই যে অগ্রাধিকার শেয়ারের মালিক, এদেরকে আমার নির্দিষ্ট হারে কি দিতে হবে? লভ্যাংশ দিতে হবে। যারা ম্যানেজমেন্টের ক্লাস করেছো তারা কিন্তু এটা জানো। সো এই অগ্রাধিকার শেয়ার মূলধন এবং ঋণপত্র, এই দুইটার খরচটা স্থির। তার মানে স্থির খরচযুক্ত তহবিল বললে আমরা অগ্রাধিকার শেয়ার মূলধনের সাথে ঋণটাকে যোগ করব, তাহলে এটা হবে স্থির খরচযুক্ত তহবিল। বুঝতে পেরেছ? তাহলে স্থির খরচযুক্ত তহবিলে কি কি আসবে? অগ্রাধিকার শেয়ার মূলধন যদি থাকে সেটা, আর ঋণ, এই দুইটা। আর সাধারণ শেয়ারের মালিকানা হচ্ছে শুধু মালিকানা সত্ত্ব, তার মধ্যে যদি অগ্রাধিকার শেয়ার থাকে সেটা আসবে না বা বাদ যাবে। এ হচ্ছে আমাদের মূলধন গিয়ারিং অনুপাত একটা ব্যবসা প্রতিষ্ঠানের, কি পরিমাণে এটা থাকা উচিত। তো আমরা এখানে সূত্রটা দেখে নিচ্ছি। দেখো, আমাদের মূলধন গিয়ারিং অনুপাত বলছি স্থির খরচযুক্ত তহবিলকে মালিকানা সত্ত্ব অথবা মালিকানা তহবিলকে স্থির খরচযুক্ত তহবিল। আমরা এই সূত্রটা শিখবো, এটা শিখবো না। কারণ এখানে 2:1, মানে মালিকানা তহবিলটা আমাদের দ্বিগুণ হবে এই স্থির খরচযুক্ত তহবিলের তুলনায়। এটা আমাদের জন্য ভালো, সো আমরা এটা মনে রাখবো। তো এভাবে আমরা মূলত অনুপাতগুলা একেবারে শেষ করে পেলাম। আমরা গুরুত্বপূর্ণ যত অনুপাত আছে সবগুলা নিয়ে আলোচনা করেছি। দেখো, আমরা যদি একটু সিনপসিসে যাই, সংক্ষেপে যদি কথা বলতে চাই যে আমাদের অনুপাতগুলা নিয়ে আমরা একটু কথা বলবো, তাহলে প্রথম যে অনুপাতটা দেখো আমরা বলেছি, আমি এটাকে একটু তোমাদের জন্য ইয়ে করে দিলাম। প্রথম হচ্ছে আমাদের কি অনুপাত ভাইয়া? প্রথম হচ্ছে আমাদের কি অনুপাত? চলতি অনুপাত। তো চলতি অনুপাতটা আমরা দেখালাম, এটা চলতি সম্পদকে চলতি দ্বারা ভাগ করবো, আদর্শ সমান 2:1। এরপরে তারল্য অনুপাত বা তড়িৎ অনুপাত, এটা কি হবে? থ্যাংক ইউ ভেরি মাচ এম এস মিশু, অসংখ্য ধন্যবাদ। তুমি 27 সালের পরীক্ষার্থী হয়ে এত সিরিয়াস, মাশাল্লাহ, আমি খুব খুশি তোমাকে নিয়ে। যারা 26 সালের পরীক্ষার্থী, এরা কিন্তু 27 সালের পরীক্ষার্থীতে অনেকে বুঝবে না, কারণ সেকেন্ড পেপারের অধ্যায়। তারপরে তুমি করতেছো, তোমার কিন্তু জিনিসগুলা মানে খুব ইজিলি হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা তোমার জন্য অনেক উপকার হবে। এগুলা নিয়ে আমরা আরো কথা বলবো, তখন আরো ক্লিয়ার হয়ে যাবা। 1:1। চলতি কার্যকরী মূলধন অনুপাত হচ্ছে কার্যকরী মূলধনকে চলতি দ্বারা ভাগ করব। মোট মুনাফা বা মোট লাভের অনুপাত হচ্ছে মোট লাভকে নিজ বিক্রয় দ্বারা ভাগ করব। নিজ লাভ হচ্ছে নিজ লাভকে নিজ বিক্রয় দ্বারা ভাগ করব। বিনিয়োজিত মূলধন আয় হচ্ছে বিনিয়োজিত মূলধনকে আমরা কি করব? নিজ লাভকে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করব। এই বিষয়গুলো আমরা একটু মাথায় রাখবো। এরপরে দেখো, আমাদের আরো অনুপাত আছে, সেই অনুপাতগুলা কি কি? প্রথমত অনুপাত হচ্ছে আমাদের দক্ষতা যাচাই যে অনুপাতগুলো আছে, আমরা বলেছি এগুলো আমাদের একটু লাগবে। একটা হচ্ছে মজুদ আবর্তন অনুপাত, বিক্রিত পণ্যের ব্যয়কে গড় মজুদ দ্বারা ভাগ করবো, আরো সমান 8 বার। দেনাদার আবর্তন অনুপাত হচ্ছে নিজ ধারে বিক্রয়কে আমরা কি করবো? গড় দেনাদার এবং প্রাপ্য বিল দ্বারা ভাগ করবো, আরো সমান 4 থেকে 6 বার। পাওনাদার আবর্তন অনুপাতকে আমরা কি করবো? একই রকম নিজ ধারে ক্রয়কে গড় পাওনাদার এবং প্রদেয়তি দ্বারা ভাগ করবো, আরো সমান 6 থেকে 12 বার। মোট সম্পদ আবর্তন মানে হচ্ছে নিজ বিক্রয়কে মোট সম্পদ দিয়ে ভাগ করবো, বিনিয়োজিত মূলধন আবর্তন হলে নিজ বিক্রয়কে বিনিয়োজিত মূলধন দ্বারা ভাগ করব। এভাবে আমরা অনুপাতগুলা মনে রাখবো, একটার সাথে আরেকটা মিলিয়ে পড়বো। এতে করে আমাদের মোটামুটি আর প্রবলেম হবে না। আর সচ্ছলতার অনুপাত আমরা দুইটা অনুপাত একটু দেখবো, এখানে বেশি দেখবো না। একটা হচ্ছে দায় মালিকানা অনুপাত, টোটাল দায়কে মালিকানা তহবিল দ্বারা ভাগ করতে হবে। আরেকটা হচ্ছে মূলধন গিয়ারিং অনুপাত, সাধারণ শেয়ারের মালিকানা তহবিলকে আমরা স্থির খরচযুক্ত তহবিল দ্বারা ভাগ করব। তো আমরা এই অধ্যায়ে মূলত এই অনুপাতগুলা, যে 14টা অনুপাত নিয়ে কথা বলেছি, এর বাইরে মাথায় রাখবা, গ্যারান্টি করা, এই 14টা অনুপাত শিখলে 100% তুমি এখান থেকে 100% 15 নাম্বার কমন পাবা। 100%, কোনো সন্দেহ নাই। উইদাউট এনি হেজিটেশন তোমরা কমন পাবা। সো এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। আমি একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে, খেয়াল করো, আমাদের কিছু বিষয় আছে, এরপরে সেগুলো নিয়ে আমরা সামনের ক্লাসে কথা বলে সরাসরি আমরা ম্যাথমেটিক্যাল সলভে চলে যাব। ম্যাথগুলা করলেই আমরা কিন্তু ক্লিয়ার হয়ে যাব। যেমন আমাদের এখানে দেখো, ম্যাথ করতে গেলে অনেক কিছু বের হবে। যেমন একটা জিনিস আসবে যে আমাদের এখানে আমরা কার্যকরী মূলধন কিভাবে বের করব, চলতি অনুপাত, অগ্নি পরীক্ষা অনুপাত, মোট লাভ অনুপাত, মজুদ আবর্তন অনুপাত কিভাবে বের করব, কিভাবে মন্তব্য করব। এই অঙ্কটা দিনাজপুর বোর্ড 2017 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, খুবই গুরুত্বপূর্ণ। আগামী ক্লাসে আমরা এটা সলভ করব। তো আগামী ক্লাসে শুধু এটা না, আরো অনেক ম্যাথ আমরা সলভ করাবো। দেখো, এরপরে যদি আমরা একটু
চিন্তা করতে চাই। এই যে 2 নাম্বার অঙ্কটা দেখো, এখানেও আমাদের সেম কিছু প্রবলেম আছে। এখানে আমাকে বলেছে কার্যকরী মূলধন বের করতে, মজুদ আবর্তন, নিট লাভের হার, গড় আদায়, দায় মালিকানা, এই অনুপাতগুলো আমরা শেষ করে, এটা দিনাজপুর বোর্ড 2016 সালের অঙ্ক। এই অঙ্কগুলা কেন দিলাম, এই অঙ্কগুলা একটু অন্যরকম। একটা অঙ্ক শিখলে তোমরা আরো একটা অঙ্ক পারবা। আরেকটা অঙ্ক আছে দেখো, এটা এই যে সম্মিলিত বোর্ড 2018 সালে এসেছে, সম্মিলিত বোর্ড, হ্যাঁ, 2018-তে এসেছে। এখানে অলিক সম্পদের পরিমাণ মানে ভুয়া সম্পদের পরিমাণ জানতে চেয়েছে। চলতি অনুপাত, কার্যকরী মূলধন অনুপাত, বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত, বিনিয়োজিত মূলধন আবর্তন, এগুলো আমরা হাতে কলমে শিখবো। এই 3-4টা অঙ্ক করলে আমাদের ইনশাল্লাহ এখান থেকে 100% কমন পড়ে যাবে। সো আজকের ক্লাসটা আমরা এতটুকু পর্যন্ত রাখলাম। যারা ক্লাস করো নাই অবশ্যই রেকর্ড করে নিবা, যারা আগের ক্লাসগুলো করো নাই তারা অবশ্যই আমাকে নক দিবা, তাহলে আগের ক্লাসের আমাদের ইউটিউবে আপলোড দেওয়া আছে, লিঙ্ক দিয়ে দিব। সো তোমরা ভালো থাকবা, আবারও কথা হবে আগামীকালকের ক্লাসে।